বন্ধুরা, আবার চলে এলাম একটি নতুন গল্প নিয়ে। আজকের গল্প শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক গল্প সমগ্র থেকে নেওয়া একটি উপন্যাস কুমার সম্ভবের কবি। শরদিন্দু বন্দ্যোপাধ্যায় একজন বিশিষ্ট ভারতীয় লেখক। তিনি তার লেখনীর মাধ্যমে আমাদের অন্তরের চেতনাকে জাগ্রত করেছেন। তাহলে আজকে পড়ে শোনাব শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক উপন্যাস কুমার সম্ভবের কবি। উপন্যাসটি আমি কয়েকটি পর্ব মাধ্যমে আপনাদের শোনাব। শুরু করছি কুমার সম্ভবের কবি। এ কালের কথা নয়, কালিদাসের কালের কাহিনী। জনাকীর্ণ নগরীর রাজপথ দিয়া এক হরিচন্দন চিত্রিত হস্তি রাজকীয় মন্থরতায় হেলিয়া দুলিয়া চলিয়াছে। স্কন্ধে অঙ্কুশধারী মাহুত পৃষ্ঠের মহার্ঘ কারুখচিত আসনের উপর বসিয়া ঘোষক পটহ বাজাইতেছে। ঘোষকের দুই হস্তে দুইটি মুষলাকৃতি পটহ দণ্ড দ্রুতচ্ছন্দে পটচর্মের ওপর আঘাত বৃষ্টি করিতেছে। চারিদিকে নাগরিকের জনতা। সকলেই ঘোষকের জ্ঞাপনী শুনিবার জন্য উৎসুক ঊর্ধ্বমুখে হস্তির সহগমন করিতেছে। পথস্পর্শের দ্বিতল ত্রিতল হর্মগুলির গবাক্ষে অলিন্দে কৌতূহলী নাগরিকাদের মুখ লোভনীয় পশ্চাৎপটের সৃষ্টি করিয়াছে। জনতার কোলাহল ও পটহের রোল মিশিয়া বিচিত্র ধ্বনি কল্লোল উত্থিত হইতেছে। ডিমডিম ধ্বনি সহসা স্তব্ধ হইল। ঘোষক দৃপ্ত ভঙ্গিতে দক্ষিণ হস্ত ঊর্ধ্বে তুলিয়েতেই জনতার কোলাহল শান্ত হইয়া গেল। ঘোষক তখন শঙ্খের ন্যায় গম্ভীর স্বরে ঘোষণা আরম্ভ করিল। ভো ভো, শোনো সবাই, মহারাষ্ট্র কুন্তল দেশের কুমার ভট্টারিকা পরম বিদুষী রাজকন্যা হৈমশ্রী স্বয়ংবরা হবেন। সামন্ত শ্রেষ্ঠী চণ্ডাল পামর, সকলে শ্রবণ করো। জাতি বর্ণ নির্বিশেষে সকলে এই স্বয়ংবর সভায় যোগ দিতে পারবে। জনতার এক অংশে অবধৃত নামধারী একজন অতি স্থূলকায় ব্যক্তি ক্ষুদ্র ধামিতে মুড়ি লইয়া ভক্ষণ করিতে করিতে চলিয়াছিল। ঘোষণার শেষ অংশ শুনিয়া তাহার চরণ ও চর্বণ একসঙ্গে বন্ধ হইয়া গেল। সে ঘাড় বাঁকাইয়া বিস্ফারিত চক্ষে ঊর্ধ্বে ঘোষকের পানে চাহিয়া রহিল। ঘোষক ইতিমধ্যে বলিয়া চলিয়াছে, রাজকুমারী হৈমশ্রী প্রত্যেক পাণিপ্রার্থীকে 3টি প্রশ্ন করিবেন। যে ব্যক্তি 3টি প্রশ্নেরই যথার্থ উত্তর দিতে পারবে তার গলায় কুমারী মালা দেবেন। উপরোক্ত কথাগুলি শুনিবা মাত্র অবধৃত হন্তদন্তভাবে পিছু ফিরিয়া জনতা ভেদ করিয়া বাহির হইবার চেষ্টা করিতে লাগিল, যেন স্বয়ংবর সভায় উপস্থিত হইতে তাহার আর বিলম্ব সইতেছে না। জনতার অনত্র ঝাড়ু ও ঝুপড়ি হস্তে একটি হরিজন সম্মোহিতের ন্যায় দাঁড়াইয়া ঘোষণা শুনিতেছিল। অকস্মাৎ সে সর্বাঙ্গে শিহরিয়া উচ্চ হর্ষধ্বনি করিয়া উঠিল। তারপর ঝাড়ু চুপড়ি সজোরে রাজপথে আছড়াইয়া তীরবেগে বিপরীত মুখে দৌড়িতে আরম্ভ করিল। ঘোষকের জ্ঞাপনী তখন শেষ হইতেছে।
আগামী ফাল্গুনী পূর্ণিমার দিন কুন্তল রাজধানীতে স্বয়ম্বর সভা বসবে। অবহিত হও, সকলে অবহিত হও। ঘোষণার শেষে ঘোষক আবার দ্রুত ছন্দে পটধ্বনি করিল। পাহাড়ের গা ঘেঁষিয়া দীর্ঘ বঙ্কিম পথ চলিয়া গিয়াছে। পথের ওপর পাশে বহু নিম্নে সমুদ্র। ইহা সহ্যাদ্রি ও আরব সাগরের মধ্যবর্তী বাণিজ্য পথ। পথের উপর সম্মুখেই একটি চতুর্দোলা 8 জন হৃষ্টপুষ্ট বাহক উহা স্কন্ধে বহন করিয়া চলিয়াছে। চতুর্দোলায় স্থূলকায় অবধিত উপবিষ্ট। সে উদ্বিগ্ন মুখে বসিয়া এক ছড়া কদলী ভক্ষণ করিতেছে। পিছনে হইতে এক সুবেশধারী অশ্বারোহী অগ্রসর হইয়া আসিতেছিল। তাহার অশ্বক্ষুরধ্বনি শুনিতে পাইয়া শঙ্কিত অবধৃত চতুর্দোলা হইতে গলা বাড়িয়া দেখিল। অশ্বারোহী দন্ত বাহির করিয়া হাসিতে হাসিতে অবধৃতকে অতিক্রম করিয়া গেল। অবধৃত দেখিল পশ্চাতে আরো 2 জন অশ্বারোহী দ্রুত আগে বাড়াইয়া আসিতেছে। আশঙ্কা ও উত্তেজনায় কদলী ভক্ষণ ভুলিয়া সে 2 হাতে বুক চাপড়াইতে চাপড়াইতে বাহকদের বলিল, ওরে ওরে, তোরা মানুষ না বলদ, জলদি চল জলদি চল, সব বেটা এগিয়ে গেল। নিম্নে সমুদ্রের কিনারা বাহিয়া একটি ময়ূরপঙ্খী তরুণী পালের ভরে চলিয়াছে। ঝিকিমিকি রৌদ্র প্রতিফলিত নীল জলের ওপর ময়ূরপঙ্খী মরালের মতো ভাসিতেছে। পিছনে হাল ধরিয়া মাঝি দাঁড়াইয়া আছে। তরণী হইতে গানের স্বর ভাসিয়া আসিতেছে। রূপনগরীর রাজকুমারীর দেশে চল রে ডিঙা মন, চল রে ডিঙা ভেসে, সোনার পালে বাতাসে লেগেছে, পূর্ণিমাতে জোয়ার জেগেছে, ভিড় ভিতরে রূপের ঘাটে রূপনগরে এসে, চল রে ডিঙা মন, চল রে ডিঙা ভেসে। এইরূপে নানা পথ দিয়া নানা জাতীয় যানবাহন বহু যাত্রীকে লইয়া কুন্তল রাজধানীর অভিমুখে চলিয়াছে। রাজপুত্রদের মাথায় রাজকীয় শিরস্ত্রাণ আপন আপন স্বতন্ত্র গঠনের বিচিত্রতায় শিরস্ত্রাণধারীদের পরিচয় নির্দেশ করিতেছে। উচ্চপদস্থ শ্রেণীগণের পক্ষে লৌহজালিক, কটিতে তরবারি, কাহারও সঙ্গে অনুচর আছে, কেউ একাকী যাইতেছে। সকলেরই গন্তব্যস্থান কুন্তল কুমারী হৈমশ্রীর স্বয়ংবর সভা। কাননের মধ্যে একটি জলাশয়, জলাশয়ের চারিপাশে কিছু দূর পর্যন্ত উন্মুক্ত ভূমি, তারপর দুটি বড় বড় গাছ, তারপর নিবিড় বনানীর শাখায় শাখায় জড়াজড়ি, নিম্নে ছায়াস্কন্ধকার, উপরে দূরপ্রসারী পল্লবপুঞ্জের অঙ্গে দ্বিপ্রহরের খর সূর্যকিরণের প্রতিভাস।
জলাশয়ের অনতি দূরবর্তী একটি বৃক্ষ হইতে কাঠ ঠোকরা পাখির আওয়াজের মতো একটি শব্দ আসিতেছে, ঠক ঠক। শব্দ অনুসরণ করিয়া অগ্রসর হইলে দেখা যায়, বৃক্ষের নিম্নতন একটি শাখায় পা ঝুলাইয়া একটি মানুষ বসিয়া আছে, এবং যে শাখায় বসিয়া আছে তাহারই মূলে কুঠারঘাত করিতেছে। মানুষটি অল্প বয়স্ক, 20-র বেশি বয়স হইবে না। অতি সুন্দর গৌরকান্তি যুবা, মুখে শিশুর সরলতা। হাসিটি নব বিস্ময়ে ও কৌতূহলে ভরা, যেন এইমাত্র কোনো দৈব দুর্বিপাকে এই বিস্ময়কর পৃথিবীতে সে আসিয়া পড়িয়াছে। সাংসারিক জ্ঞান বা অভিজ্ঞতা তাহার বিন্দুমাত্র আছে বলিয়া মনে হয় না। যুবকের উদ্ধাঙ্গ নগ্ন, কেবল স্কন্ধে উপবিত আছে। সে আপন মনে হাসিতেছে এবং ক্ষুদ্র কুঠারের সাহায্যে বৃক্ষ শাখায় গোড়া ঘেঁষিয়া কোপ মারিতেছে। কুঠারদণ্ডের প্রান্তে একটি সূত্র সংলগ্ন। যুবক মনের আনন্দে ডাল কাটিতেছে। সহসা অদূরে অন্য এক প্রকার শব্দ তাহার কানে আসিল। সে কুঠার নামাইয়া কৌতূহল বহে বাহিরের দিকে দৃষ্টি প্রেরণ করিল। যে শব্দ যুবককে আকৃষ্ট করিয়াছিল তাহা বনভূমির সস্পাস্তরণের উপর মন্দীভূত অশ্বক্ষুরধ্বনি। যুবক দেখিল জলাশয়ের পাশ দিয়া একজন অশ্বারোহী আসিতেছে। আসিতেছে অশ্ব ও অশ্বারোহী উভয়ই সতৃষ্ণভাবে জলাশয়ের পানে ঘাড় বাঁকাইয়া দৃষ্টি নিক্ষেপ করিতেছে, যেন ইচ্ছা থামিয়া জল পান করে। আরও নিকটবর্তী হইলে দেখা গেল অশ্বারোহীর বেশভূষা ঘর্মাক্ত ও ধূলিধূসর হইলেও রাজসচিত। অশ্ব তদনুরূপ। আরোহীর বয়স অনুমান 40 বৎসর। মাংসল দেহ, গোলাকৃতি, মাংসল মুখ, মুখে শাসক সম্প্রদায় সুলভ আত্মাভিমান সুপরিস্ফুট। ঘটকটি কতক নিজ ইচ্ছা অনুসারে ক্রমশ মন্দবেগে হইয়া শেষে সরোবরের তীরে থামিয়া গেল। আরোহীও মনে মনে বিচার করিল, এখানে নামিয়া অজ্ঞাত জলাশয়ে জলপান করা সমীচীন হইবে কিনা। ওদিকে শাখারূঢ় যুবক পশ্চাৎ হইতে পরম আগ্রহে তাহাদের নিরীক্ষণ করিতেছিল। তন্ময়বশত তাহার কুঠার স্খলিত হইয়া ঝনৎকার শব্দে মাটিতে পড়িল। চমকিয়া অশ্বারোহী ফিরিয়া দেখিল গাছের ওপর এক কুঠুরি বসিয়া আছে। সে তখন ঘোড়ার মুখ ফিরাইয়া সেই দিকে অগ্রসর হইল। যুবক ততক্ষণে সূত্রের সাহায্যে ভূপতিত কুঠারটি টানিয়া তুলিয়া লইলেন। তাহার কুঠার বোধহয় প্রায় পড়িয়া যায়, তাই উহা বিনা পরিশ্রমে উদ্ধার করিবার এই বালকোচিত কৌশল আবিষ্কার করিয়া যুবক গর্বপূর্ণ আনন্দ উপভোগ করিতেছে। অশ্বারোহী বৃক্ষতলে উপস্থিত হইয়া অশ্ব থামাইলেন। যুবকের কার্যকলাপ নিরুৎসুক চক্ষে নিরীক্ষণ করিয়া প্রশ্ন করিলেন, তুই কে রে? সরল হাস্যে কুঠুরিয়া ভার করিয়া সে সহজ অকপটায় সহিত উত্তর দিল, আমি কালিদাস। জঙ্গলের ওই ধারে ছোট গাঁ আছে, ওখানেই আমি থাকি। মামা বললেন, বামুনের ঘরে এরে লেখাপড়া শিখলি না, যা জঙ্গলে কাঠ কেটে আনগে যা। তাই কাঠ কাটছি। অশ্বারোহীর মুখভাগ দেখিয়া মনে হইল তিনি কালিদাসকে নিরেট নির্বোধ বলিয়া সাব্যস্ত করিয়াছেন।
তিনি কপালের ঘাম মুছিতে মুছিতে প্রশ্ন করিলেন, কুন্তল রাজধানী এখান থেকে কত দূর জানিস? কালিদাস বলিলেন, জানি, হেঁটে গেলে একদিনের পথ। অশ্বারোহী যেন কতটা নিশ্চিন্ত হইলেন। অশ্ব হইতে নামিবার উপক্রম করিয়া নিজ মনেই বলিলেন, তাহলে ঘোড়ার পিঠে দুদণ্ডে যাওয়া যাবে। কালিদাস বৃক্ষ শাখায় বসিয়া সকৌতুকে আরোহীর অবরোহণ ক্রিয়া দেখিতে দেখিতে জিজ্ঞাসা করিলেন, তুমি কে? অশ্বারোহী ভূপৃষ্ঠে নামিয়া তাচ্ছিল্য ভরে একবার কালিদাসের পানে চোখ তুলিলেন, বলিলেন, আমি সৌরাষ্ট্রের যুবরাজ মকরবর্মা। কালিদাসের ভাগ্যে রাজপুত্র দর্শন এই প্রথম। উত্তেজনায় তাহার দেহ রোমাঞ্চিত হইয়া উঠিল। কিছুক্ষণ বিস্ফারিত নেত্রে চাহিয়া থাকিয়া তিনি সংহত স্বরে বলিলেন, রাজপুত্র? কিন্তু তোমার মন্ত্রীপুত্র, কোটালপুত্র, সৈন্য সামন্ত এরা সব কই? যুবরাজ ঈষৎ হাস্য করিলেন, হা 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 হা। আমার দলবল সব পাকা রাস্তা দিয়ে যাচ্ছে, দেরি হয়ে যাচ্ছিল তাই আমি জঙ্গলের রাস্তা ধরেছি। কালিদাস উৎসুক স্বরে প্রশ্ন করিলেন, তুমি বুঝি স্বয়ংবর সভায় যাচ্ছ? যুবরাজ ঘাড় নাড়িলেন। ইতিমধ্যে ঘোড়াটিকে তিনি কালিদাসের ঠিক নিচে গাছের একটি উপশাখায় বাঁধিয়া ফেলিয়াছেন এবং মস্তক হইতে ধাতুময় শিরস্ত্রাণটি মোচন করিয়া গাছের আর একটি গোজের মতো ডালে ঝুলিয়ে রাখিয়াছেন। এখন ঘরমাক্ত কুর্তাটি খুলিতে খুলিতে তিনি তাহার অভিপ্রায় ব্যক্ত করিলেন, নাইতে হবে, ঘামে ধুলোয় কাপড় চোপড় সব নষ্ট হয়ে গেছে। তোদের ওই পুকুরটার জল কেমন, ভালো? কালিদাস বলিলেন, হ্যাঁ, খুব ভালো। কুর্তা মাটিতে ফেলিয়া যুবরাজ নূতন বস্ত্রাদি বাহির করিতে প্রবৃত্ত হইলেন। ঘোড়ার পিঠে কম্বলাসনের নিচে বহুবিধ উৎকৃষ্ট পত্র বস্ত্রাদি পাট করিয়া রাখা ছিল। কম্বল তুলিয়া এগুলি একে একে বাহির করিয়া যুবরাজ মকরবর্মা ঘোড়ার পিঠের ওপরেই সাজাইয়া রাখিতে লাগিলেন। উদ্দেশ্য, স্নান সারিয়া সেগুলি পরিধানপূর্বক বরবেশে স্বয়ংবর সভায় যাত্রা করিবেন। তিনি আত্মগতভাবে বলিলেন, স্বয়ংবর সভায় যেতে হবে, যা তা পড়ে গেলে তো চলবে না। আজকালকার মেয়েদের আবার পোশাকের ওপর নজর বেশি। আমার প্রথম রানীকে যখন বিয়ে করেছিলাম তখন এত হাঙ্গামা ছিল না। কালিদাস সহস্র চক্ষু হইয়া এইসব বস্ত্রবৈভব দেখিতেছিলেন। প্রশ্ন করিলেন, তোমার বুঝি অনেক রানী? মকরবর্মা বলিলেন, না, বেশি আর কই, মাত্র 7টি। সোনালি জরির জুতো জোড়া গাছের তলায় খুলিয়া রাখিতে রাখিতে তিনি বলিলেন, হ্যাঁ দেখ, কি নাম তোর? কালিদাস। শোন, আমি পুকুরে নাইতে চললাম, তুই এগুলোর ওপর নজর রাখিস যেন জঙ্গলি কেউ এসে নিয়ে না পালায়, বুঝলি? কালিদাস ঘাড় কাত করিয়া সম্মতি জানাইলেন। যুবরাজ আর বিলম্ব না করিয়া সরোবরের দিকে চলিলেন। কিন্তু কিছু দূর গিয়া তাহার গতিরোধ হইল। তিনি ইতস্তত করিয়া ফিরিয়া তাকাইলেন। জুতো জোড়া মাটিতে পড়িয়া রহিল, যদি শৃগালে লইয়া পলায়ন করে। তিনি ফিরিয়া আসিয়া জুতো জোড়া শিরস্ত্রাণের সঙ্গে গাছে ঝুলাইয়া রাখিলেন। গাছের ওপর কালিদাস মুগ্ধ তন্ময়তার সহিত বিচিত্র সুন্দর আভরণীগুলো নিরীক্ষণ করিতেছিলেন। যুবরাজ প্রস্থান করিবার পর তাহার চোখ দুটি দূরে যুবরাজের দিকে সঞ্চারিত হইল, আবার বস্তুগুলির দিকে ফিরিয়া আসিল, আবার যুবরাজের দিকে প্রেরিত হইল। তারপর তিনি সন্তর্পণে হাত বাড়াইয়া শিরস্ত্রাণটি তুলিয়া লইলেন। মহানন্দে কিছুক্ষণ তাহা ঘুরিয়া ফিরিয়া দেখিবার পর তিনি সেইটি নিজ মস্তকে পরিধান করিলেন। বাহ, একটুকুও বড় হয় নাই, যেন তাহারই মাথার মাপে প্রস্তুত হইয়াছিল। শানিত কুঠার ফলকে নিজ প্রতিবিম্ব দেখিয়া তাহার সর্বাঙ্গে উল্লসিত শিহরণ খেলিয়া গেল। অতঃপর জুতোজোড়াও তাহার শ্রীচরণেষু হইল।
আরে, আর একটু আট হয়েছে বটে, কিন্তু বেমানান হয় নাই। ওদিকে যুবরাজ তখন এক কোমর জলে দাঁড়াইয়া পরম আরামে স্নান করিতেছেন, নাক টিপিয়া জলে ডুব দিতেছেন, দুই হাতে সবেগে অঙ্গ প্রত্যঙ্গ ঘর্ষণ করিতেছেন। কালিদাসের দিকে তাহার নজর নাই। কালিদাস কিন্তু ইতিমধ্যে একটি একটি করিয়া রাজবেশ অঙ্গে ধারণ করিতেছেন, বস্ত্র উত্তরীয়র আখড়াকা স্ত্রী অঙ্গে শোভা পাইতেছে। যুবরাজ মকরবর্মা ওদিকে আপন মনে স্নান করিয়া চলিয়াছেন। সর্বাঙ্গে রাজাভরণ পড়িয়া কালিদাসের বুকে আনন্দ ধরে না, কিন্তু এত সাজসজ্জা করিয়া তো চুপ করিয়া বসিয়া থাকা যায় না, একটু কিছু করা চাই। শাখারুর কালিদাস হঠাৎ কুঠারটি তুলিয়া লইয়া খটাক্ষট ডাল কাটিতে আরম্ভ করিয়া দিল। নিম্নে ঘোড়াটি এই আকস্মিক শব্দে চঞ্চল হইয়া উঠিল। শাখাটি ইতিপূর্বেই বেশ জখম হইয়াছিল, এই দ্বিতীয় আক্রমণ আর সহ্য করিতে পারিল না। মুহূর্ত মধ্যে অনেকগুলি ব্যাপার ঘটিয়া গেল। শাখাটি সম্পূর্ণ বিচ্ছিন্ন না হইলেও মর্মর শব্দে নিচে নামিয়া পড়িতে আরম্ভ করিল। কালিদাসের হাত হইতে কুঠারটি ছিটকাইয়া পড়িল। ঘোড়াটা নিম্নে লাফালাফি শুরু করিয়াছিল। শাখাচ্যুত কালিদাস তাহার পৃষ্ঠের ওপর পড়িয়া ভাল্লুকের মতো তাহাকে জড়াইয়া ধরিলেন। ভয়ার্ত ঘোড়া মুখের এক ঝটকার বন্ধন ছিঁড়িয়া তীরবেগে একদিকে ছুটিতে আরম্ভ করিল। কালিদাস প্রাণপণে তাহার গ্রীবে আঁকড়াইয়া রহিলেন। স্নানরত যুবরাজের কর্ণে শব্দ প্রবেশ করিতেই তিনি উত্তেজিত হইয়া সেই দিকে তাকাইলেন। যাহা দেখিলেন তাহাতে ঘোর উদ্বেগে হাঁচড় পাঁচড় করিয়া তিনি জল হইতে নিষ্ক্রান্ত হইলেন। সিক্ত বস্ত্রে দৌড়াতে দৌড়াতে যখন বৃক্ষতলে উপস্থিত হইলেন, তখন অশ্ব কাঠুরিয়াকে পৃষ্ঠে লইয়া বহু দূরে চলিয়া গিয়াছে। বনের মধ্যে কালিদাস অদৃশ্য হইয়া গেলেন। যুবরাজ মকরবর্মা হতভম্ব হইয়া কিয়ৎক্ষণ দাঁড়াইয়া রহিলেন। তাহার সর্বতুল মুখ ক্রোধ ও হতাশার মিশ্রণে এক অপূর্ব অভিব্যক্তি ব্যঞ্জিত হইয়া উঠিল। তিনি সহসা ব্যাঘ্রের মতো গর্জন ছাড়িয়া দুই হস্ত ঊর্ধ্বে আস্ফালন করিতে করিতে যেন পলাতক অশ্বের পশ্চাৎবাদন করিবার উদ্দেশ্যে দৌড়িবার উপক্রম করিলেন। কিন্তু তাহাকে এক পদও অগ্রসর হইতে হইল না। তাহার সিক্ত বস্ত্র হইতে জল ঝরিয়া মাটি কর্দমাক্ত হইয়া উঠিয়াছিল। প্রথম পদক্ষেপের সঙ্গে সঙ্গে যুবরাজ পা পিছলাইয়া সশব্দে মৃত্তিকার ওপর উপবিষ্ট হইল। কুন্তল রাজধানীর কেন্দ্রস্থলে সাধারণের উপভোগ্য নগরোদ্যান। উদ্যান ঘিরিয়া চক্রাকার রাজপথ, রাজপথের অপর পার্শ্বে সারি সারি অট্টালিকা, বিপণী, মন্দিরাগৃহ পতাকা ও তরণমাল্যে ভূষিত হইয়া শোভা পাইতেছে। নগরোদ্যানের কেন্দ্রে একটি অতি সুদৃশ্য মর্মনির্মিত কন্দর্প মন্দির। মন্দিরের দেওয়াল নাই, কেবল চারিটি স্তম্ভ, তাই বাহির হইতে কন্দর্পদেবের ধনুর্ধর মূর্তি দেখা যাইতেছে। স্থানে স্থানে নাগরিকদের উপবেশনের জন্য প্রস্তর বেদিকা আছে। উদ্যানের চারি প্রান্তে চারিটি প্রস্রবণ।
উহার জল গোমুখ হইতে নিঃসৃত হইয়া বৃহৎ শ্বেত জলাধারে পড়িতেছে। এক ঝাঁক পরাবত উদ্যানভূমিতে বসিয়া নির্ভয়ে উঞ্চবৃত্তি করিতেছে। কুঞ্জের বিতান বাটিকায় নানা বর্ণের ফুল ফুটিয়া নব বসন্তের জয় ঘোষণা করিতেছে। আজ মদন উৎসব, তাহার উপর রাজকন্যার স্বয়ম্বর। নগরীর উত্তেজনা চতুর্গুণ বাড়িয়া গিয়াছে। নানা দিকদেশ হইতে বহু বিশিষ্ট ব্যক্তি এবং রাজন্যবর্গের সমাগমে নগরী গম গম করিতেছে। উদ্যান ও রাজপথের মধ্যবর্তী স্থানে অগণিত ফুলের দোকান বসিয়াছে। দারু নির্মিত ক্ষুদ্র ক্ষুদ্র প্রকোষ্ঠ চারিটি দণ্ডের ওপর অবস্থিত। তাহার মধ্যে রাশিকৃত ফুল, ফুলের রাশির মধ্যে এক একটি যুবতী মালিনী বসিয়া আছে। তাম্বল রঞ্জিত বিম্বাধরে হাসিয়া বিলাসী নাগরিকদের পুষ্পমালা, পুষ্পের অঙ্গদ, কুণ্ডল, শিরভূষণ বিক্রয় করিতেছে। পথে জনস্রোত আবর্তিত। মাঝে মাঝে উষ্টের শাড়ি বাণিজ্যদ্রব্য বহন করিয়া উত্তণ্ড অবজ্ঞাভরে চলিয়াছে। দোলা চতুর্দোলারও অভাব নাই। সম্ভ্রান্ত পুরুষ ও মহিলাদের বহন করিয়া স্থান হইতে স্থানান্তরে যাতায়াত করিতেছে। সহসা এই পথের ওপর ক্ষণকালের জন্য এক চাঞ্চল্যকর ব্যাপার ঘটিয়া গেল। প্রধান পথটি হইতে কয়েকটি শাখা পথ বাহির হইয়া গিয়াছিল। এইরূপ একটি পথ দিয়া প্রচণ্ড বেগে একটি উন্মত্ত অশ্ব বাহির হইয়া আসিল। অশ্বের পৃষ্ঠে একজন আরোহী অতি কষ্টে নিজেকে জুড়িয়া রাখিয়াছে। ক্ষিপ্ত অশ্ব দেখিয়া পথের জনতা সভয়ে চারিদিকে ছিটকাইয়া পড়িল। একটি ফুলের দোকানের সম্মুখ পর্যন্ত আসিয়া অশ্ব দুই পায়ে দাঁড়াইয়া উঠিয়া গতিবেগ সংবরণ করিল। তারপর গতি পরিবর্তন করিয়া উগ্র বেগে অন্য একটা পথ দিয়া অদৃশ্য হইয়া গেল। অশ্ব এবং অশ্বারোহী আমাদের পরিচিত। তাহারা অন্তর্হিত হইলে পথের কোলাহল ও উত্তেজনা আবার স্বাভাবিক হইয়া ফিরিয়া আসিল। যে ফুলের দোকানটি অশোভ্যর প্রায় বিমর্দিত করিয়া গিয়াছিল, তা অধিষ্ঠাত্রী মালিনী এতক্ষণে ফুলের স্তূপ হইতে মাথা তুলিয়া চাহিল। দোকানের সম্মুখে তিনটি নাগরিক ছিলেন। ঘটকের আবির্ভাবের সঙ্গে সঙ্গে তাহারা কে কোথায় তিরোধান করিয়াছিলেন, এখন তাহাদের মধ্যে দুইজন দোকানের নিম্নদেশ হইতে গুড়ি মারিয়া বাহিরে আসিলেন। বেশভূষা কিছু অবিন্যস্ত হইয়া পড়িয়াছিল। তাহার সংস্কার করিতে করিতে ও জানুর ধুলা ঝাড়িতে ঝাড়িতে এক ব্যক্তি সশব্দে নিঃশ্বাস ত্যাগ করিলেন। বলিলেন, বাবা, রগ ঘেঁষে গেছে, আর একটু হইলেই উচ্চস্রাবাজ বুকের ওপর পা চাপিয়া দিয়াছিল আর কি। দ্বিতীয় নাগরিক স্খলিত কর্ণভূষা আবার পরিধান করিতেছিলেন। বিরক্তিভাবে বলিলেন, অনেক রাজকুমার তো স্বয়ংবরে এসেছে, কিন্তু এমন বেপরোয়া ঘোরসওয়ার দেখিনি। ভাগ্যে শ্রীমতীর দোকানের তলায় ঢুকেছিলাম, নইলে মুন্ডুটি পিণ্ড করে দিয়ে চলে যেত। দোকানের মালিনী এবার কথা কহিল। উৎসুকভাবে বলিল, নিশ্চয় কোনো রাজকুমার, চিনতে পারলেন না? এতক্ষণে তৃতীয় নাগরিকটি যেন কিছুই হয় নাই এমনভাবে ফুলের পাখার বাতাস খাইতে খাইতে ফিরিয়া আসিলেন। মালিনীর প্রশ্নের উত্তর তিনিই দিলেন। অবজ্ঞায় ভ্রু তুলিয়া আর দুজনের প্রতি দৃক্পাত করিয়া মৃদুপর্ণ স্বরে বলিলেন,
চোখ চেয়ে থাকলে তো চিনতে পারবে। ঘোড়া দেখেই শ্রীমানদের পদ্মপলাশ নেত্র কমল কোরকের মতো মুদিত হয়ে গিয়েছিল যে। দ্বিতীয় নাগরিক বলিলেন, আরে যাও যাও, তুমি তো দৌড় মেরেছিলে, সরু সরু এক জোড়া পা আছে কিনা? মালিনী এই দেহতাত্ত্বিক আলোচনায় বাধা দিয়া তৃতীয় নাগরিককে জিজ্ঞেস করিল, তুমি চিনতে পেরেছ বুঝি? তৃতীয় নাগরিক বলিলেন, চেনা শক্ত কি, এক নজর দেখেই চিনেছি। মাথায় শিরস্ত্রাণটা দেখলে না? মালিনী বলিল, হ্যাঁ হ্যাঁ, শিরস্থানটা নতুন ধরনের, রোদ্দুরে ঝকঝক করে উঠল। তৃতীয় নাগরিক গম্ভীরভাবে বলিলেন, আর্যাবর্তের দাক্ষিণাত্যের সমস্ত রাজার রাজকীয় লাঞ্ছন আমার নখদর্পণে। ইনি হচ্ছেন সৌরাষ্ট্রের যুবরাজ। মালিনীর চক্ষু বিস্ফারিত হইল। সে বলিল, নিশ্চয় স্বয়ংবর সভায় গেলেন, তাই এত তারা। প্রথম নাগরিক হু হু করিয়া আনুষঙ্গিক হাস্য করিলেন। যতই তেড়ে যান গুড় গুড় করে ফিরে আসতে হবে, সে বড় কঠিন ঠাঁই। রাজকুমারীর প্রশ্নের উত্তর কেউ দিতে পারছে না। তৃতীয় নাগরিকের নাসা অবজ্ঞায় স্ফুরিত হইল। প্রশ্নের উত্তর দিতে হলে বিদ্যা এবং বুদ্ধি দুই দরকার, বুঝলে হে? অথচ যেসব রাজরাজারা রথী মহারথী যাচ্ছেন, সত্যি কথা বলতে কি তাদের কোনোটাই নেই। দ্বিতীয় নাগরিক শ্লেষ ভরে বলিলেন, কিন্তু তোমার তো দুই আছে, তুমি গিয়ে সবাই ঢুকে পড়ো না। চণ্ডাল পামর কারুর কারুর তো যেতে মানা নেই। তৃতীয় নাগরিক ঈষৎ রুষ্ট মুখে চাহিলেন, তারপর সগর্ব মর্যাদার সহিত বলিলেন, যাব, আগে রাজা রাজার গুলো শেষ হয়ে যাক, তারপর যাব। তৃতীয় নাগরিক অট্টহাস্য করিয়া উঠিলেন। প্রথম নাগরিকের মুখে কিন্তু একটু বিমর্ষতার ছায়া পড়িল। তিনি বিষণ্ণ কণ্ঠে বলিলেন, আমিও যেতাম, কিন্তু সদর দেউড়িতে যে দুটো আখ্যাতা হাবশি খোলা তলোয়াল নিয়ে দাঁড়িয়ে আছে। রাজপ্রাসাদের সম্মুখস্থ তোরণ ও প্রতিহার তুমি। অতি স্থূল তরণ স্তম্ভের গর্ভে প্রতিহারদের জন্য বিরামকক্ষ আছে। স্তম্ভের দুই পাশ হইতে কারুকার্য খচিত উচ্চ প্রাচীর প্রশস্ত প্রাসাদ ভূমিকে ঘিরিয়া রাখিয়াছে। দুইজন ভীমকান্তি হাবশী মুক্ত কৃপাণ হস্তে তরুণ সম্মুখে প্রহারা দিতেছে। তাহাদের পশ্চাতে প্রায় 100 হস্ত দূরে রাজভবনের প্রথম মহল। তাদের পশ্চাতে অন্যান্য যে সকল মহল আছে, সম্মুখ হইতে সেগুলি দেখা যায় না। দূর রাজভবন হইতে নিষ্ক্রান্ত হইয়া একটি লোক তরুণের দিকে আসিতেছে দেখা গেল। লোকটি মহার্ঘ বেশভূষায় সজ্জিত, মস্তকে ধাতুময় শিরস্থান। তাহার হাঁটিবার ভঙ্গি হইতে মনে হয় সে অত্যন্ত ক্রুদ্ধ হইয়াছে। তরুণের বাহিরে আসিয়া লোকটি ইতস্তত দৃষ্টিপাত করিয়া রুক্ষ স্বরে বলিল, নারী জাতি রসাতলে যাক, আমার ঘোড়া কোথায়? হাবশীদ্বয় উত্তর দিল না, প্রস্তর মূর্তির ন্যায় দাঁড়াইয়া রহিল। এই সময় একটি অশ্বের বলগা ধরিয়া একজন অশ্বপাল তরুণ হইতে বাহির হইয়া আসিল। পূর্বোক্ত ব্যক্তি বিনা বাক্য ব্যয় অষ্টপৃষ্ঠে লাফিয়া উঠিয়া বায়ুবেগে ঘোড়া ছুটিয়া অদৃশ্য হইলেন। অশ্বপাল মুচকি হাসিয়া স্বস্থানে প্রস্থান করিল। যাইবার সময় হাবশীদের দিকে একবার চোখ টিপিয়া গেল। এইবার বোধ করি অশ্বক্ষুর শব্দে আকৃষ্ট হইয়া একটি প্রবীণ ব্যক্তি বাহির হইয়া আসিলেন। ক্ষৌরিত মস্তকে সুস্পষ্ট শিখা, কর্ণে স্বরের লেখনী, হস্তে তালপত্রের পুস্তিকা।
ইনি রাজ্যের পুস্তপাল। পুস্তপাল মহাশয় বিলিয়মান অশ্বারোহীর দিকে একবার দৃষ্টিপাত করিয়া নিরুৎসুক কণ্ঠে হাবশীদের জিজ্ঞাসা করিলেন, বিদর্ভ রাজকুমার চলে গেলেন? বিশদ হাস্যে হাবশীদ্বয়ের সুকৃষ্ণ মুখমণ্ডল দ্বিধাবিভক্ত হইয়া গেল। তাহারা যুগপৎ মস্তক সঞ্চালন করিতে লাগিল। পুস্তপাল মহাশয় গম্ভীর মুখে কর্ণ হইতে লেখনী লইয়া পুস্তিকায় লিখিতে লিখিতে অস্পষ্ট স্বরে উচ্চারণ করিলেন, বিদর্ভ কুমার অর্থাৎ 49 সংখ্যা। অতঃপর আমরা কুন্তল কুমারী হৈমশ্রীর স্বয়ংবর সভায় প্রবেশ করতে পারি। বৃহৎ সভাঘর, এত বৃহৎ যে 500 লোক অনায়াসে তাহাতে বসিতে পারে। গোলা আকৃতি কক্ষ প্রাচীর সাধারণ কক্ষ হইতে চতুর্গুণ উচ্চ। প্রাচীরের নিম্নভাগে নানাবিধ পৌরাণিক ঘটনার চিত্র অঙ্কিত রইয়াছে। ঊর্ধ্বে ছাদের প্রায় নিকটে আলিশার মতো প্রশস্ত মঞ্চ প্রাচীর বেষ্টন করিয়া আছে। তাহার ওপর শূলধারী 2 জন হাবশীরক্ষী ঘুরিয়া বেড়াইতেছে। চক্রাকারে পরিভ্রমণ করিতে করিতে পরস্পর সম্মুখীন হইবা মাত্র তাহারা এক বিচিত্র অভিনয়ের অনুষ্ঠান করিতেছে। স্কন্ধ হইতে শূল নামাইয়া যেন পরস্পর আক্রমণ করিবার উপক্রম করিতেছে। তারপর উভয় উভয়কে মিত্র বলিয়া চিনিতে পারিয়া শূল স্কন্ধে তুলিয়া আবার বিপরীতমুখে পরিক্রমণ আরম্ভ করিতেছে। তাহাদের অভিনয় বস্তুত অহিংস হইলেও দেখিতে অতি ভয়ঙ্কর। সভাগৃহের মধ্যস্থলে মণিকুট্টিমের ওপর একটি সুবৃহৎ চক্রাকার বেদী, ভূমি হইতে মাত্র 1 ধাপ উঁচু। মূলত ইহা রাজসভায় সিংহাসন রক্ষার জন্য পট্ট বেদিকা, কিন্তু রাজসভা স্বয়ংবর সভায় রূপান্তরিত হওয়ায় সিংহাসন অন্তরিত হইয়াছে। এই বেদীর সম্মুখে অল্প দূরে আর একটি অর্ধচন্দ্রাকৃতি ক্ষুদ্র বেদিকা। ইহা রাজার সহিত ভাষণ প্রার্থী মান্য অতিথির জন্য নির্দিষ্ট। উপদিষ্ট এই বেদিকা শূন্য, কিন্তু প্রধান পট্টবেদিকাটি শূন্য নয়, বরঞ্চ কিছু অধিক পরিমাণে পূর্ণ। প্রায় 25-30 সুন্দরী সুবেশা তরুণী এই বেদির ওপর পদ্মের ওপর প্রজাপতির ন্যায় ইতস্তত করিয়া বেড়াইতেছে। বেদির স্থানে স্থানে স্বর্ণস্থালিতে মালা, পুষ্পচন্দন, শঙ্খ, লাজ ইত্যাদি সজ্জিত রহিয়াছে। তরুণীরা কলকণ্ঠে গল্প করিতেছে, হাসিতেছে, তাম্বুল চর্বণ করিতেছে। কেহ বা বেদির ওপরে অর্ধশয়ন হইয়া অলস অঙ্গুলি সঞ্চার বিনীত তন্ত্রীতে মৃদু আঘাত করিতেছে। বেদির এক পাশে দীর্ঘ স্বর্ণমণ্ডপের শীর্ষে 2টি শুষ্ক পক্ষী চরণে শৃঙ্খল পড়িয়া বসিয়া আছে। একটি তরুণী মৃণাল বাহু তুলিয়া তাহাদের ধানের শীষ খাওয়াইতেছে। এই তরুণীর মুখাবয়ব পশ্চাৎ হইতে দেখা না গেলেও তাহার দেহের ও গ্রীবার মর্যাদাপূর্ণ ভঙ্গিমা হইতে অনুমান হয় যে ইনি রাজকন্যা হৈমশ্রী। আর একটি যুবতী বেদির কিনারায় বসিয়া গভীর মনসংযোগে কজ্জলমসি দিয়া ভূমির ওপর আঁক কষিতেছে। অন্য কোনো দিকে তাহার দৃষ্টি নাই। মুখে উদ্বেগ ও শঙ্কা পরিস্ফুট। অবশেষে অঙ্ক শেষ করিয়া যুবতী হতাশ ব্যঞ্জক মুখ তুলিল, হৃদয় ভারাক্রান্ত নিঃশ্বাস ছাড়িয়া বলিল, 49। যুবতীর কণ্ঠস্বরে রাজকুমারীরা পক্ষীদণ্ডের দিক হইতে ফিরিলেন। এতক্ষণে তাহার মুখ দেখা গেল। এতগুলি সম্ভ্রান্ত কুলোদ ভরা রূপসীর মধ্যে তিনিই যে প্রধানা তাহা তাহার মুখের প্রতি একবার দৃষ্টিপাত করিলে আর সন্দেহ থাকে না। অভিমান তীক্ষ্ণ বুদ্ধির বৈদগ্ধ ও সুকুমার্য মিশিয়া মুখে অপূর্ব লাবণ্য যেন ঝলমল করিতেছে। প্রিয় সখী চতুরিকার হতাশ মুখভঙ্গি দেখিয়া হৈমশ্রী একটু বিষণ্ণ হাস্য করিলেন।
তারপর অলস পদে তাহার কাছে গিয়ে দাঁড়াইলেন, বলিলেন, চতুরিকা, ঠিক জানিস 49টা? আমার তো মনে হচ্ছে 149। চতুরিকা আবার হিসাবের দিকে দৃষ্টি নামাইল, মনে মনে হিসাব পরীক্ষা করিল, তারপর বিমর্ষভাবে মাথা নাড়িল। ওহো, 49। এই যে হিসেব, 13 জন রাজকুমার, 17টি সামন্ত, 14 জন শ্রেষ্ঠীপুত্র আর 5টি নাগরিক, কত হলো? আরো কয়েকটি সখী চতুরিকার পিছনে আসিয়া দাঁড়াইয়াছিল। একজন চট করিয়া জবাব দিল, 47। দ্বিতীয় সখী বলিল, দূর মুখ পুরি, 53। রাজকুমারী হাসিলেন, তোরা সবাই অঙ্কশাস্ত্রে বেরুচি। চতুরিকা সকৌতুকে ভ্রুভঙ্গি করিয়া রাজকন্যার পানে চোখ তুলিল। শুধু তোমার বুঝি বড় রুচি নেই? সকলে হাসিয়া উঠিল। হৈমশ্রীও হাসিতে হাসিতে চতুরিকার পাশে উপবেশন করিলেন। অন্য সকলে তাহাকে ঘিরিয়া বসিল। হৈমশ্রী মুখের একটি কৌতুক করুণ ভঙ্গি করিয়া বলিলেন, রুচি থেকেই বা লাভ কি বল? 49 জনের একজনও তো প্রশ্নের উত্তর দিতে পারল না। চতুরিকা রাজকন্যার সবচেয়ে প্রিয় সখী, তাহার মনের অনেক খবর রাখে। সে মিটিমিটি হাসিয়া প্রশ্ন করিল, আচ্ছা সত্যি বল প্রিয় সখী, এদের মধ্যে কেউ উত্তর দিতে পারলে তুমি সুখী হতে? হৈমশ্রীও হাসিলেন। যদি বলি হতুম? চতুরিকা মাথা নাড়িয়া বলিল, তাহলে আমি বিশ্বাস করতুম না ওদের মধ্যে একজনেরও তোমার মনে ধরেনি। সখীদের মধ্যে একজন কৌতুক তরল কণ্ঠে বলিয়া উঠিল, শুধু রাম ছাগলটিকে ছাড়া। হাসির লহর উঠিল। একটি হতভাগ্য পানিপ্রার্থীর ছাক সদৃশ দড়ি লইয়া ইতিপূর্বে অনেক রঙ্গরসিকতা হইয়া গিয়াছিল। রাজকুমারী এক মুঠি ফুল ছুঁড়িয়া রহস্যকারিণীকে প্রহার করিলেন, বলিলেন, রাম ছাগলটিকে মৃগশিরার ভাবি মনে ধরেছে। ঘুরে ফিরে কেবল তারই কথা। তোর জন্য চেষ্টা করে দেখব নাকি? এখনো হয়তো খুঁজলে পাওয়া যাবে। মৃগশিরা রাজকুমারীর নিক্ষিপ্ত ফুলগুলি কবরিতে গুজিতে গুজিতে বলিল, তা মন্দ কি, আমি রাজি। দ্বিতীয় সখী বলিল, রাজ্যটক হবে মৃগশিরা আর রামছাগল। চতুরিকা একটু গম্ভীর হইল, বলিল, ঠাট্টা নয়, ভারী আশ্চর্য কথা। এতগুলো বড় বড় লোক একটা প্রশ্নের জবাব কেউ দিতে পারল না। তৃতীয় সখী বলিল, যা বিদঘুটে প্রশ্ন। রাজকুমারীরা সবাই হাসিয়া উঠিল। রাজকুমারী শান্ত কণ্ঠে বলিলেন, প্রশ্ন বিদঘুটে নয় মালবিকা, লোকগুলো বিদঘুটে। ওদের যদি সহজ বুদ্ধি থাকতো তাহলে সহজেই উত্তর দিতে পারত। একটি সখীর কৌতূহল দুর্নিবার হইয়া উঠিয়াছিল। সে রাজকন্যার কাছে ঘেঁষিয়া বসিয়া আবদারে সুরে বলিল, বলো না প্রিয় সখী, তোমার প্রথম প্রশ্নের উত্তর কি? অন্য একজন তাহাকে সরাইয়া দিয়া বলিল, না না, আমরা সকলে তৃতীয় প্রশ্নের উত্তর শুনতে চাই। পৃথিবীতে সবচেয়ে মিষ্টি কি? রাজকুমারী অলস হাসিয়া বলিলেন, তোরাই বল না দেখি। সকলে চিন্তান্বিত হইয়া বলিল। একটি সরলা যুবতী উৎসাহ ভরে বলিল, আমি বলবো। রসালো? রসালোর চেয়ে মিষ্টি পৃথিবীতে আর কি আবার আছে? মৃগশিরা মুখ তুলিল, আমি বুঝেছি, আখ, ইক্ষুদণ্ড। আখের চেয়ে মিষ্টি আর কি আছে? আখ থেকেই তো যত সব মিষ্টি জিনিস তৈরি হয়। বিদুল্লতা আপত্তি তুলিল,
তাহলে মধু হবে না কেন? মধুই বা কি দোষ করেছে? হ্যাঁ প্রিয়সই, মধু না? হৈমশ্রী হাসিয়া উঠিলেন। দূর হ, পেটুকের দল। কিন্তু আর তো পারা যায় না, মাথার ওপর ৪৯ পবনের নৃত্য হয়ে গেল, আর কি সহ্য হবে? তিনি ম্রিয়মাণ চোখে চতুরিকার পানে চাহিলেন। বিদ্যুল্লতা সান্ত্বনার সুরে বলিল, এরই মধ্যে হাঁপিয়ে পড়লে চলবে কেন? এখনো সমস্ত দিন পড়ে রয়েছে। হৈমশ্রী অধীরভাবে মাথা নাড়িলেন। তা নয় বিদুল্লতা, কিন্তু আর্যাবর্তের এত অধঃপতন হয়েছে, এক অশিক্ষিতা মেয়ের ৩টে সামান্য প্রশ্নের উত্তর কেউ দিতে পারছে না। চতুরিকা মুখভঙ্গি করি, তুমি অশিক্ষিতা মেয়ে? বাবা, চতুষ্ষষ্ঠী কলা শেষ করে বসে আছো। বনজ্যোৎস্না রাজকুমারীকে আশ্বাস দেবার চেষ্টা করিল। হতাশ হইও না প্রিয়সহী, এখনো অনেক আসবে, কেউ না কেউ ঠিক উত্তর দিয়েই ফেলবে। হৈমশ্রী বলিলেন, উঠন্তিমূলক পথ তো নেই চেনা যায়। যারা আসবেন তারা ওই রাম ছাগলের ভাইরা ভাই। তার চেয়ে যদি আমার সুখসারীকে প্রশ্ন করতুম, ওরা ঠিক উত্তর দিতে পারত। চতুরিকা বলিল, তবে তাই করো, সব হাঙ্গামা চুকে যাক। ঘরের মেয়ে ঘরেই থাকবে, শ্বশুরবাড়ি যেতে হবে না। তাহলে মহারাজকে তাই বলি, কি বলো? রাজকুমারী বিবনাভাবে মৃদু হাসিলেন। বাহিরে তরুণের প্রতিহার ভূমিতে কৃপানাধারী হাবশিদয় পূর্বৎপদ দাঁড়াইয়াছিল। অনেকক্ষণ কেহ আসে নাই। সহসা সম্মুখে চাহিয়া হাবশিদিরা আরও সতর্ক হইয়া দাঁড়াইল। যাহাকে দেখিয়া হাবশিরা সতর্ক হইয়াছিল সে আর কেহ নয়, আমাদের অশ্বারূঢ় কালিদাস। নগরের বহু স্থান ঘুরিয়া উন্মত্ত ঘটক অবশেষে রাজপ্রাসাদের দিকে উল্কার বেগে ছুটিয়া আসিতেছে। কালিদাস ঘোড়ার কেশর ধরিয়া কোনো মতে টিকিয়া আছেন। ঝড়ের মতো ঘোড়া হাবশিদ্বয়ের সম্মুখে আসিয়া পড়িল। হাবশিরাও প্রস্তুত ছিল। ডালকুত্তার মতো লাফ দিয়া দুই দিকে হইতে ঘোড়ার বলগাছ চাপিয়া ধরিল। হাবশিদের কালো দেহে অসুরের শক্তি, ঘোড়া আর অধিক আস্ফালন করিতে পারিল না, শান্ত হইয়া দাঁড়াইল। কালিদাস অমনি পিছলাইয়া ঘোড়ার ঘরমাক্ত পৃষ্ঠ হইতে নামিয়া পড়িলেন। দীর্ঘকাল একটা উদ্দাম অসংযত ঘোড়ার পিঠে মুড়ি বাঁচি ভাবে আঁকড়াইয়া থাকিবার পর কালিদাসের মানসিক ক্রিয়াকলাপ প্রায় লুপ্ত হইয়া গিয়াছিল। তিনি কেবল ফ্যাল ফ্যাল করিয়া তাকাইতে লাগিলেন। অশ্বপাল আসিয়া অশ্বটিকে লইয়া গেল। পুস্তপাল মহাশয় বাস্তবসম্মতভাবে প্রকোষ্ঠ হইতে বাহির হইয়া আসিলেন। কালিদাসকে দেখিয়া সসম্ভ্রমে অভ্যর্থনা করিলেন। আসুন আসুন কুমার। কালিদাস থতমত খাইয়া বলিলেন, আমি আমি পুস্তপাল বলিলেন, পরিচয় দিতে হবে না সৌরাষ্ট্র কুমার, আপনার শিরস্থান কে না চেনে। আসতে আজ্ঞা হোক, এইদিকে এইদিকে, মহামন্ত্রী প্রতীক্ষা করেছেন। পুস্তপাল আমন্ত্রণের ভঙ্গিতে দুই হস্ত ভিতরের দিকে প্রসারিত করিলেন। হতবুদ্ধি অবস্থায় কালিদাস পুস্তপালের সঙ্গে রাজতরুণের মধ্যে প্রবেশ করিলেন। রাজপুরীর প্রথম ভবনে মহামন্ত্রী যুক্ত করে কালিদাসকে সংবর্ধনা করিলেন। শীর্ণকায় তীক্ষ্ণ চক্ষু বৃদ্ধ মহা আড়ম্বরের সম্ভাষণ আরম্ভ করিলেন। স্বাগতম শুভাগতম অষ্টতর শ্রীযুক্ত পরম ভট্টারক পরমা ভগৎ সৌরাষ্ট্রকুমারের জয় হোক। আসুন মহাভাগ, আপনার পদদণ্ড স্পর্শে। কালিদাস সম্মোহিতভাবে শুনিতে শুনিতে এতক্ষণে কেবল
পদ শব্দটি বুঝিতে পারিলেন, কিন্তু পদদন্ত কি রূপ তিনি স্রস্তভাবে নিজের পায়ের দিকে চক্ষু নামাইলেন। পদদন্ত? মহামন্ত্রী স্মিত মুখে বলিলেন, পদযুগল। কালিদাস তথাপি বিভ্রান্ত, বলিলেন, পদযুগল? মহামন্ত্রী সপ্রশংস মুখে একটু হাস্য করিলেন। কুমার দেখছি পরিহাস প্রিয়। পদদ্বন্দ্ব অর্থাৎ পদযুগল, অর্থাৎ দুটি পা। কালিদাসের মুখের মেঘ কাটিয়া গেল। ওহ, দন্ত মানে দুটি, তাই পদদন্ত বললেন। মহামন্ত্রী আসিয়া কালিদাসের বাহু ধরিলেন। রসিক ও কৌতুকী রাজপুত্র এ জগতে বড়ই বিরল। বৃদ্ধ স্মিত হাস্য বলিলেন, বৃদ্ধের সঙ্গে পরিহাস করবেন না কুমার। রসালাপের যোগ্যতর স্থান কাছেই আছে। আসুন, আপনাকে রাজকন্যার কাছে নিয়ে যাই। স্বয়ংবর সভায় বহুক্ষণ কোনো পাণিপ্রার্থী শুভাগমন হয় নাই। এই অবকাশে সখীদের মধ্যে রঙ্গরস জমিয়া উঠিয়াছিল। রাজকুমারী একটি সখী পৃষ্ঠে পৃষ্ঠভার অর্পণ করিয়া অলস ভঙ্গিতে বসিয়াছিলেন। বিদুল্লতা দুইটি ময়ূরপুঞ্জ হাতে লইয়া কুমারীকে ঘিরিয়া ঘিরিয়া নৃত্য করিতেছে এবং অনুচ্চ জনান্তিক স্বরে গান গাহিতেছে। তাহার গান যে মৃদু রতিরস আছে, হৈমশ্রী তাহা উপভোগ করিতেছে। সখীরা কেহ মুখ টিপিয়া হাসিতেছে, কেউ বা ব্যক্তভাবেই কুন্দদণ্ড বিকশিত করিয়া আছে। একটি সখীর অঙ্গুলির মৃদু আঘাতে ভূমিশয়ান বিনা ত্রন্তি হইতে মুগ্ধ মূর্ছনা গুঞ্জিত হইয়া উঠিতেছে। সহসা বাধা পড়িল। কয়েকটি সখী দূরে মহামন্ত্রীকে আসিতে দেখিয়া বিদুল্লতার দিকে উৎকণ্ঠ হইয়া সমস্বরে চিৎকার করিয়া উঠিল। বিদুল্লতা ঘাড় ফিরাইয়া একবার দ্বারের দিকে ত্রস্ত দৃষ্টিপাত করিয়াই ধপ করিয়া বসিয়া পড়িল। হৈমশ্রী ঈষৎ চকিতভাবে দ্বারের পানে আর্যত চক্ষু ফিরাইল। প্রধান দ্বারপথে মহামন্ত্রী কালিদাসকে সঙ্গে লইয়া অগ্রসর হইয়া আসিতেছে। কালিদাসের চোখে মুখে অকুণ্ঠ বিস্ময়। মাঝে মাঝে কোনো একটি সুন্দর কারুকার্য দেখিয়া তাহার মন্থর গতি রুদ্ধ হইয়া যাইতেছে। মহামন্ত্রী তাহার বাহু স্পর্শ করিয়া আবার তাহাকে সম্মুখে পরিচালিত করিতেছে। উভয়ে দ্বিতীয় বেদির ওপরে আসিয়া দাঁড়াইলেন। কালিদাস সম্মুখস্থ যুবতী যুথের প্রতি সুস্মিত বিস্ময় চাহিয়া রহিলেন। সখীরাও ইতিমধ্যে উঠিয়া দাঁড়িয়েছেন এবং সহস্র চক্ষু লইয়া এই মুকুটধারী পরম সুন্দর যুবা পুরুষকে নিরীক্ষণ করিতেছিল। রাজকুমারী একবার চক্ষু তুলিয়া আবার চক্ষু নত করিয়াছিলেন। তাহার মুখে নিরুৎসুক ও উদাসীনা অনেকটা কাটিয়া গিয়াছিল। বলা বাহুল্য, এমন কান্তিমান পাণিপ্রার্থী ইতিপূর্বে স্বয়ংবর সভায় পদার্পণ করেন নাই। মহামন্ত্রী মহাশয় একবার গলা ঝাড়া দিয়া দক্ষিণ হস্তখানি অভয় মুদ্রার ভঙ্গিতে বলিলেন, স্বস্তি। পরম ভট্টারক শ্রীমান সৌরাষ্ট্রকুমার রাজকুমারীর প্রশ্নের উত্তর দিতে এসেছেন। শুভমস্ত। রাজকুমারী দুই করতল যুক্ত করিয়া বুক পর্যন্ত তুলিলেন। চোখ দুটি ঈষৎ উঠিয়া আবার নত হইল। বাহিরে কিছু প্রকাশ না পাইলেও তিনি যেন অন্তরে অন্তরে বিচলিত হইয়া উঠিয়াছেন, জোয়ারের জলস্পর্শে ঘাটে বাঁধা তরুণীর মতো। এদিকে মহামন্ত্রী কালিদাসকে চক্ষু দ্বারা ইশারা করিতেছেন মাথা হইতে শিরস্ত্রাণটি খুলিয়া ফেলিতে, কিন্তু কালিদাস ইঙ্গিতটা ঠিক ধরিতে পারিতেছেন না। মহামন্ত্রী তখন তাহার কানের কাছে মুখ লইয়া গিয়া মৃদুস্বরে কথা বলিলেন। কালিদাস তাড়াতাড়ি শিরস্ত্রাণটি খুলিয়া ফেলিলেন, কিন্তু ওটা রাখিবেন কোথায়? এদিক ওদিক স্থান না পাইয়া শেষে মহামন্ত্রীর হাতে ওটা ধরাইয়া দিয়া সহাস্য মুখে রাজকুমারীর দিকে ফিরিলেন। কালিদাসের শিরস্ত্রাণ মুক্ত মুখমণ্ডল দেখিয়া যুবতীদের মুন্ড ঘুরিয়া গেল। তাহারা নিঃশ্বাস সংবরণ করিয়া দেখিতে লাগিল।
এক ঝাঁক খঞ্জন যেন কোনো মায়াবীর মন্ত্রকুহকে স্থির চলৎ শক্তিহীন হইয়া গিয়াছে। শেষে মৃগশিরা আর থাকিতে না পারিয়া পাশের সখীর কানে কানে বলিল, কি চমৎকার চেহারা ভাই, যেন সাক্ষাৎ গন্ধর্ব। এমন আর কখনো দেখেছিস? আশেপাশে 2-3 জন চাপা গলায় বলিয়া উঠিল, চতুরিকা রাজকুমারীর মনের ভাব বুঝিয়াছিল। সে তাহার কানের কাছে মুখ লইয়া গিয়া হস্র কণ্ঠে বলিল, মহেশ্বরের কাছে মানত করো, এবার যেন না ফসকায়। রাজকুমারী মুখ টিপিয়া হাসিলেন, আঙুল দিয়া ঠেলিয়া চতুরিকাকে পাশে সরাইয়া দিলেন। চতুরিকা বড় প্রগলভা, প্রশ্ন করিতে বিলম্ব হইতেছে। সৌরাষ্ট্র কুমারকে কতক্ষণ দাঁড় করিয়া রাখা যায়? মহামন্ত্রী আর একবার গলা ঝাড়া দিয়া বলিলেন, কুমারী, কুমার ভট্টারক নিজের ভাগ্য পরীক্ষার জন্য প্রস্তুত হয়েছেন। এবার আপনার প্রশ্ন করুন। রাজকুমারী মুখ তুলিলেন। কালিদাসের সঙ্গে তিনি ঠিক মুখোমুখিভাবে দাঁড়াইয়াছিলেন না, একটু পাশ ফিরিয়াছিলেন। এখন মনোরম গ্রীবাভঙ্গি সহকারে তিনি একবার কালিদাসের দিকে মুখ ফিরাইলেন, তারপর আবার সম্মুখ দিকে চাহিয়ে অনুচ্চ স্পষ্ট স্বরে বলিলেন, প্রথম প্রশ্ন হচ্ছে, জগতে সবচেয়ে শক্তিমান কি? সখীরা এতক্ষণ এক দৃষ্টে কুমারীর পানে চাহিয়াছিল। এখন যন্ত্র নিয়ন্ত্রিত তবৎ একসঙ্গে কালিদাসের পানে মুখ ফিরাইল। কালিদাস কিন্তু ইতব্যস্বরে অন্যমনস্ক হইয়া পড়িয়াছিলেন। চারিদিকে এত মহার্ঘ বৈচিত্র্য ছড়ানো রহিয়াছে যে চক্ষু বিভ্রান্ত হইলে দোষ দেওয়া যায় না। তিনি রাজকুমারীর প্রশ্ন করার ব্যাপারটা ভালোরূপ অনুবাদন করিয়াছিলেন না কিনা তাতেও সন্দেহ আছে। মহামন্ত্রী তাহার ভাব দেখিয়া মনে করিলেন, ইহা সৌরাষ্ট্রদেশীয় রসিকতার একটা অঙ্গ। তিনি সসম্ভ্রমে প্রশ্নের পুনরুক্তি করিয়া কালিদাসের মনোসংযোগ আকর্ষণ করিলেন। কুমারী প্রশ্ন করছেন, জগতে সবচেয়ে শক্তিমান কি? কালিদাসের চক্ষুযুগল এই সময় বিস্ময় বিমুক্তভাবে ঊর্ধ্বে উঠিতেছিল। হঠাৎ তাহার মুখে ভয়ের ছায়া পড়িল। ত্রাস বিস্ফারিত নেত্রে ঊর্ধ্বে রাখিয়া তিনি একটি বাহু পাশের দিকে বাড়াইয়া বৃদ্ধ মন্ত্রীর কণ্ঠ জড়াইয়া ধরিলেন। তারপর বিনা বাক্য ব্যয়ে তাহাকে 2 হস্তে জাপটাইয়া ধরিয়া আলিশ। বন্ধুরা, আজকে এইটুকুই থাক। গল্পের পরবর্তী অংশ আমি শীঘ্রই আবার আপনাদের জন্য নিয়ে আসব। আমার গল্প বলা আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে চলি, আবার শীঘ্রই গল্পের পরবর্তী অংশ নিয়ে ফিরে আসছি। নমস্কার।